ওকে, সো আমরা লাস্ট ক্লাসে রেজিস্টিভিটি টপিকটা স্টার্ট করছিলাম, যে তোমার একটা ওয়্যারের লেন্থের সাথে এন্ড ক্রস সেকশনাল এরিয়ার সাথে তার রেজিস্ট্যান্সটা হলো ডিপেন্ডেন্ট। ঠিক আছে, যে লেন্থ বাড়লে পরে রেজিস্ট্যান্স বাড়ে, এরিয়া বাড়লে পরে রেজিস্ট্যান্স কমে যায়। কিন্তু তোমার একটা ওয়্যারের or দুইটা এরকম ওয়্যার নিছে যাদেরকে লেন্থও সেম, এরিয়াও সেম। ওকে, লেন্থও সমান সমান, এরিয়াও সমান সমান, তো তাহলে তাদের আমরা নরমালি এক্সপেক্ট করতাম কি থাকার কথা, রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট থাকার কথা, সেম থাকার কথা। কিন্তু দেখা গেল কি যে একজনের রেজিস্ট্যান্স বেশি আরেকজনের রেজিস্ট্যান্স কম। এই রেজিস্ট্যান্সের ডিফারেন্সটা অ্যারাইজ করছে কেন? বিকজ অফ দা টাইপ অফ ম্যাটেরিয়াল দে আর মেড আপ অফ। তো ডিফারেন্ট টাইপ অফ ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটি আলাদা হয়। ওকে, তো ওই জিনিসটাকে আমরা তখন ডিফাইন করছিলাম যে রেজিস্টিভিটি অফ আ ম্যাটেরিয়াল, যে এটার সিম্বল হলো ডেনসিটির যে সিম্বল রো, ওই সেম সিম্বল এই রেজিস্টিভিটির জন্য। তো তাহলে রো সিম্বলটা দেখার পরে সাথে সাথে আমরা কোনো কনক্লুশনে জাম্প করব না যে এখানে কি এটা ডেনসিটি মিন করতেছে নাকি রেজিস্টিভিটি। ওইটা আমাদের কোশ্চেনের কনটেক্সট বুঝে কনক্লুশনে আসা লাগবে। এন্ড রেজিস্টিভিটি জিনিসটা ফর্মুলা দেখলে কি মনে হয়? এই জিনিসটা বারবার করে বলে রাখতেছে বিকজ এগুলা রিলেটেড এমসিকিউ আসে, এগুলা রিলেটেড থিওরি কোশ্চেন আসে। যে অনেক সময় এরকম বলা হয় যে লেন্থ ইনক্রিজ করলে বা এরিয়া ইনক্রিজ করলে পরে রেজিস্টিভিটির মধ্যে কেমন চেঞ্জ আসে? ওটার মধ্যে কি কোনো চেঞ্জ আসবে? লেন্থ, এরিয়া এসব ডাইমেনশনাল ব্যাপারের উপরে কি করে না, রেজিস্টিভিটি ডিপেন্ড করে না। রেজিস্টিভিটি শুধু কার উপরে ডিপেন্ড করে? কোন টাইপ অফ ম্যাটেরিয়াল দিয়ে সে বানানো ওইটার উপর। এন্ড আরেকটা ব্যাপার হলো কি টেম্পারেচার, যে টেম্পারেচার চেঞ্জ হলে পরে রেজিস্টিভিটি চেঞ্জ হয়। তো এই ব্যাপারটা ছিল ফার্স্ট অফ অল আমাদের বেসিক কথাবার্তা। আমাদের আজকের মেইন যে কাজটা হবে রেজিস্টিভিটি বের করার প্রসিডিওর, যে কোন একটা ওয়্যারের রেজিস্টিভিটির ভ্যালু কত, এটা আমরা কোন এক্সপেরিমেন্টাল প্রসিডিওর দিয়ে বের করব ওই জিনিসটা ফার্স্ট আমরা এক্সপ্লেন করব। এন্ড তার সাথে টেম্পারেচারের ডিপেন্ডেন্সিটা কেমন ওই জিনিসটা আমরা স্টুডেন্ট বুক থেকে দেখবো। যে স্টুডেন্ট বুকে একটা এরকম টেবিল আছে যেখানে কি তোমার মেটালদের জন্য দেখা গেছে যে টেম্পারেচারের সাথে রেজিস্টিভিটি হলো পজিটিভ গ্রেডিয়েন্ট, মানে টেম্পারেচার বাড়লে পরে রেজিস্টিভিটি বাড়ে। কিন্তু সেমিকন্ডাক্টরের জন্য, সেমিকন্ডাক্টর কারা? সেমিকন্ডাক্টর হলো গ্রুপ 4 এলিমেন্টসরা, তাই না? যে জার্মেনিয়াম, সিলিকন, এরা কি? এরা হলো গ্রুপ 4 এলিমেন্ট। তো তাদেরকে আমরা কি বলি? সেমিকন্ডাক্টর বলি। তো তাদের কি হয়? টেম্পারেচার বাড়লে পরে রেজিস্টিভিটিটা কমে যায়। তো ওই ব্যাপারটা আমরা স্টুডেন্ট বুকের যে একটা টেবিল দেওয়া আছে ওইটা থেকে দেখবো। সো ফার্স্ট অফ অল আমরা আজকে যেটা নিয়ে ডিসকাস করব, এক্সপেরিমেন্টাল প্রসিডিওরটা এক্সপ্লেন করবে। এটা তোমরা ইউনিট 3 তেও পাবা। এটা জাস্ট আমি এই টপিকের সাথে অনেক স্ট্রংলি রিলেটেড দেখে এই জিনিসটা আজকে এক্সপ্লেন করতেছি। এখানে আমরা আজকে কয়টা নতুন মেজারিং ইনস্ট্রুমেন্টের নাম শিখবো, যে কোনটা দিয়ে কি কি টাইপের রিডিং নিতে হয়। তো ওগুলা জিনিস আমরা দেখি। সো ফার্স্ট অফ অল experiment to determine the resistivity of a material. তো এখন আমরা সেটআপটা কেমন করে দেখো। তো we have a meter rule, ঠিক আছে? আমাদের কাছে একটা মিটার রুল আছে। এখন এই মিটার রুলের মধ্যে আমরা কি করতেছি দেখো, মিটার রুলের এই এন্ড থেকে যে 0 সেন্টিমিটার মার্ক থেকে মিটার রুল কত সেন্টিমিটার লম্বা হয়? 100 সেন্টিমিটার লম্বা। সো এই 100 সেন্টিমিটার মার্ক পর্যন্ত এরকম কি লাগানো আছে? একটা থিন ওয়্যার অ্যাটাচ করা আছে। তো এখন এই জায়গাটা আমরা কাজটা কি করব দেখো, দাঁড়াও একটা কাজ করি, একটু এই ক্রোকোডাইল ক্লিপ গুলো এগুলো জিনিসগুলো একটু নিয়ে আসি, তো তাহলে পরে ক্লাসে আরো দেখলে পরে বেটার হবে। জাস্ট একটাই এখন সমস্যা যে না না রায়ান, আমি নিচে গেছিলাম একটু এই এক্সপেরিমেন্টাল সেটআপ, যেটা এখন ডায়াগ্রামটা ড্র করব, এটা সামনাসামনি যারা আছে ওদের
সেটআপটা দেখানোর জন্য ওই ইনস্ট্রুমেন্ট গুলি নিয়ে আসতে গেছিলাম, বুঝছো? কি কি? হ্যাঁ, ওইটা যখন ওই ওয়্যার আসবে তখন এই করবো। ওকে, সো আমরা এরপরে বাকি সেটআপটুকু দেখে রাখি। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে আমাদের কাজটা কি? উই হ্যাভ আওয়ার পাওয়ার সাপ্লাই, যেটা দিয়ে ভোল্টেজ সাপ্লাই করব। তো এই জিনিসটা থেকে এই ওয়্যার কানেকশন এরকম আসবে। এখন এই জায়গাটায় এই জিনিসগুলোকে বলা হয় হলো ক্রোকোডাইল ক্লিপ, বুঝছো? তারা এরকম কামড় দিয়ে ধরে রাখতে পারে অনেক শক্ত করে, বুঝছো? তা এখন এই ক্রোকোডাইল ক্লিপ গুলাকে দিয়ে কি করব? এই ক্রোকোডাইল ক্লিপ গুলাকে দিয়ে এই এন্ডে এই ক্রোকোডাইল ক্লিপটা দিয়ে এরকম কানেকশন দিব। ওকে, তো পজিটিভ টার্মিনাল অফ দা পাওয়ার সাপ্লাই থেকে এরকম ক্রোকোডাইল ক্লিপে এসে কি করলো, একটা কানেকশন দিলাম। আচ্ছা, এখানে একটা অ্যামিটার দিয়ে দিই। তো এই হলো একটা অ্যামিটার যে সার্কিটের ভিতরে কারেন্ট কত ফ্লো করবে এটা বের করবে। এন্ড আমাদের হাতে আরেকটা নেগেটিভের সাথে কানেকশন তো কমপ্লিট করা লাগবে। তো ওই জায়গাটা কি করি, এই জায়গাটা আমরা বুদ্ধি করে এমন একটা কাজ করব। কি কাজ করব? উই উইল হ্যাভ আ ফ্রি এন্ড, যে আমরা একটা সাইডে ক্রোকোডাইল ক্লিপ, যে এই ক্রোকোডাইল ক্লিপটাকে একদম ফিক্স রাখবো। 0 সেন্টিমিটার মার্কে যেটা আছে এটাকে ফিক্স রাখবো। আর নেগেটিভ টার্মিনালের সাথে যেটা কানেক্টেড, নেগেটিভ টার্মিনালের সাথে যে ক্রোকোডাইল ক্লিপটা কানেক্টেড, এটাকে আমরা কি করব, নিজেদের যেখানে ইচ্ছে ওই জায়গায় যে কন্টাক্ট দিব। তো কন্টাক্ট দিলে পরে কি হবে দেখো। ফার্স্ট অফ অল আমরা কি করলাম, আচ্ছা, আর এখানের জন্য কি লাগবে? উই উইল হ্যাভ টু অ্যাটাচ অ্যান ভোল্টমিটার, যে ভোল্টেজ কত, যে ওই লেন্থ অফ দা ওয়্যার অ্যাক্রসে কত পটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ হচ্ছে, ওই ভ্যালুটা আমরা কি পাবো, এই ভোল্টমিটার থেকে পাবো। ওকে, তো এখন এখানের মধ্যে আমাদের কাজটা কি করতেছি এটা দেখাই। সো ফার্স্ট অফ অল দাঁড়া, বইয়ে ওরা ক্রোকোডাইল ক্লিপে এটা কোথায় রাখছে জিনিসটা দেখে রাখছে। এটা ঠিকই আছে। ওকে, সো এখন এখানের মধ্যে খেয়াল করো, এটা তো আমাদের কি, এই যে একটা লম্বা যে রেক্টেঙ্গেলটা ড্র করছে এটা আমাদের মিটার রুল না? তাই মিটার রুলের তো এই যে 0 সেন্টিমিটার মার্ক, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার এরকম লেন্থের রিডিং তো মিটার রুল থেকে আমরা অলরেডি নিতে পারবো, রাইট? সো তাহলে এখানের মধ্যে কাজটা কেমন হবে দেখো, যে মিটার রুল থেকে আমরা কতটুকু লেন্থ অফ ওয়্যার, যে মনে করো একটা কানেকশন তো 0 সেন্টিমিটার ফিক্স, এখন মনে করো 10 সেন্টিমিটার মার্কে এটা এনে অ্যাড করলাম। তো এখন তাহলে কতটুকু লেন্থ অফ ওয়্যারের ভিতর দিয়ে আমাদের পটেনশিয়াল ডিফারেন্সটা পাবো? 10 সেন্টিমিটার, তাই না? তো এখন 10 সেন্টিমিটার লেন্থ অফ ওয়্যারের জন্য কি করব, ভোল্টেজ আর কারেন্টের রিডিংটা নিব। ওকে, 10 সেন্টিমিটার লেন্থ অফ ওয়্যারের ভিতর দিয়ে কত কারেন্ট এন্ড কত ভোল্টেজ ফ্লো হচ্ছে এই জিনিসটা রিডিং নিলাম। দেন কি করব, 10 সেন্টিমিটারের ওইটা তুলে 20 সেন্টিমিটারের এখানে নিলাম। তো 20 সেন্টিমিটার লেন্থের জন্য কারেন্ট আর ভোল্টেজের রিডিং পাইছি। 30 সেন্টিমিটারের জন্য নিলাম, আচ্ছা এটা মিটার রুলের মধ্যে ওয়্যার অ্যাটাচ করা থাকে এরকম ভাবে সেটা, এটা দেখাইতেছে একটু পর। আচ্ছা, তো এরপরের কাজটা কি, এরপর কাজটা এখানের মধ্যে আমরা লেন্থ বাড়ায় 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 ডিফারেন্ট ডিফারেন্ট লেন্থের জন্য কি করব, কারেন্ট আর ভোল্টেজের এরকম রিডিং নিতে থাকবো অ্যামিটার আর ভোল্টমিটার থেকে। সো আমাদের কাছে কি কি ডেটা আছে দেখো, আমরা যদি একটা টেবিল ড্র করি, হোয়াট আর দ্য ইনফরমেশন দ্যাট উই হ্যাভ, আমাদের কাছে লেন্থের ইনফরমেশন আছে, যে লেন্থ অফ ওয়্যার কত, কারেন্টের ইনফরমেশন আছে, ভোল্টেজের ইনফরমেশন আছে, যে এত লেন্থের জন্য মনে করো 10 সেন্টিমিটার লেন্থের জন্য বা 0.1 মিটার লেন্থের জন্য তোমার কারেন্টের ভ্যালু কত, ভোল্টেজের ভ্যালু কত।
দেন 20 সেন্টিমিটার মানে কত 0.2 মিটার। তো 0.2 মিটারের জন্য কারেন্টের রিডিং কত, ভোল্টেজের রিডিং কত। তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট লেন্থের জন্য কারেন্ট আর ভোল্টেজের রিডিং গুলো আমরা নিতে পারবো। এতটুকু প্রসিডিউর তো বুঝতে কোনো সমস্যা নাই, তাই না? অনলাইনে যারা আছো কারো কি কোনো কনফিউশন আছে কি কি বললাম এখানে? যে আমাদের পাওয়ার সাপ্লাইটা থাকবে কি দা 0 সেন্টিমিটার মার্ক যেই মিটার রুলে, ওখানে আমাদের একটা ওয়্যারের সাথে অ্যাটাচ করা। ওই যে গ্রিন কালার দিয়ে যে একটা লাইন আছে দেখছো, এই যে দিস গ্রিন কালার লাইন, এই যে এটা, এই গ্রিন কালার লাইনটা হলো আমাদের ওয়্যারটা। ওয়্যারটা অ্যাকচুয়ালি টোটাল লেন্থ কত ওয়্যারের, দা টোটাল লেন্থ অফ দা ওয়্যার ইজ 1 মিটার। তো এখন এই 1 মিটার ফুল লেন্থ দিয়ে আমরা অলওয়েজ রিডিং দিব না। আমরা কি করব, এই 1 মিটারের মধ্যে ইন বিটুইন অনেকগুলা রিডিং নিয়ে কি করব, লেন্থটা ভ্যারি করে করে কারেন্ট আর ভোল্টেজের রিডিং নিব। কারেন্ট আর ভোল্টেজের রিডিং নিয়ে আমাদের লাভটা কি, আমরা চাইটা কি? দেখো তোমাদের এ লেভেলস এর জন্য ইভেন্চুয়ালি একটা গ্রাফ অলওয়েজ আঁকতেই হয়, বুঝছো? কোন একটা এক্সপেরিমেন্টাল ফাইনাল কনক্লুশনে আসার জন্য একটা গ্রাফ ড্র করা লাগবে। সো ফার্স্ট অফ অল তুমি যে জিনিসটা চিন্তা করবা, আমার এক্সপেরিমেন্টের ফাইনাল আউটকামটা কি হবে, আই ওয়ান্ট টু ডিটারমাইন দা রেজিস্টিভিটি। তো এখন তাহলে রেজিস্টিভিটি বের করার জন্য কি কি দরকার, এই ব্যাপারটা ফার্স্টে তোমার নোট ডাউন করা লাগবে। সো রেজিস্টিভিটি রিলেটেড কোন একটা ফর্মুলা চিন্তা করবা। তো রেজিস্টিভিটির ফর্মুলা আমরা কি জানি, রেজিস্টিভিটি ইজ ইকুয়াল টু রেজিস্ট্যান্স ইনটু ক্রস সেকশনাল এরিয়া ডিভাইডেড বাই লেন্থ। তো এখন দেখো আমাদের কি কি দরকার, রেজিস্ট্যান্স দরকার, ক্রস সেকশনাল এরিয়া দরকার, আর লেন্থ দরকার। তো এখন রেজিস্ট্যান্স বের করার জন্য কি করা যায়? কতজন বলতে পারো যে ওহম মিটার ইউজ করলে ডিরেক্টলি আমরা রেজিস্ট্যান্সের ভ্যালু পেয়ে যাই? কিন্তু আসলে ওহম মিটার ইউজ করা থেকে ভোল্টেজ আর কারেন্ট ভ্যালু বের করে রেজিস্ট্যান্স বের করাটা আরো বেটার একটা মেথড, বিকজ ওখানে আনসার্টেনিটিটা কম আসে। ওই ব্যাপারগুলো নিয়ে আমরা পরে বলবো ইউনিট 3 তে। সো রেজিস্ট্যান্স বের করব কিভাবে, রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু ভোল্টেজ বাই কারেন্ট। আচ্ছা, রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু ভোল্টেজ বাই কারেন্ট। সো তাহলে কোন কোন ইনফরমেশন দরকার, ভোল্টেজ আর কারেন্টের ইনফরমেশন দরকার। তো ভোল্টেজ আর কারেন্ট মাপতে হবে। এরপর কি দরকার, লেন্থ। লেন্থ আমরা মেজার করতেছি। এখন আরেকটা জিনিস কি বাকি, আরেকটা জিনিস বাকি হলো ক্রস সেকশনাল এরিয়া, তাই না? তো এখন ক্রস সেকশনাল এরিয়াটা আমরা কিভাবে বের করব, ওই জিনিসটা নিয়ে আসবো। বাট আগে আমরা একটা কাজ করে নেই। তো আমাদের এই যে টেবিলটা ড্র করলাম, যে একটা ড্রাফট এখানের মধ্যে লিখছি যে কি, এটা হলো স্যাম্পল আর কি, যে এত এত লেন্থের জন্য কারেন্ট আর ভোল্টেজের রিডিং। তো তাহলে কারেন্ট আর ভোল্টেজ জানি মানে কি, এই লেন্থের জন্য রেজিস্ট্যান্স কত এটা বের করতে পারবো, ভোল্টেজ বাই কারেন্ট করলে রেজিস্ট্যান্স পেয়ে যাব, তাই না? তো তাহলে আমরা নতুন আর একটা কলাম অ্যাড করি। নতুন আর একটা কলামে, এই কলামে কি পাবো, রেজিস্ট্যান্স। তো তাহলে 0.1 সেন্টিমিটার লেন্থের জন্য রেজিস্ট্যান্স কত, 0.2 সেন্টিমিটারের জন্য কত, 3 এর জন্য কত, 4 এর জন্য কত, এরকম অ্যাট লিস্ট। এটা একটা স্ট্যান্ডার্ড, এই জিনিসটা সবাই একটু লিখে রাখো, এটা আমি লিখে রাখতেছি। তোমার একটা এক্সপেরিমেন্টের যেই ডেটা কালেক্ট করবা, মিনিমাম 6 সেটস অফ ডেটা মাস্ট বি কালেক্টেড। ওকে, কত, যে মিনিমাম 6 sets of data must be collected for an experiment. যদি 6 সেট অফ ডেটা না হয়, তো তখন আমরা বলবো যে টু ফিউ রিডিংস, যে এনাফ রিডিং নেওয়া হয় নাই। ঠিক আছে, যে এনাফ রিডিং নেওয়া হয় নাই। তো তাহলে কোন একটা এক্সপেরিমেন্টের ডেটা জাস্টিফাইড হওয়ার জন্য অ্যাটলিস্ট কয়টা রিডিং নিতে হবে, 6টা রিডিং। 6টার যত বেশি নেব তত আরো ভালো, কিন্তু অ্যাটলিস্ট 6টা। এন্ড প্রত্যেকটা লেন্থের জন্য, যে 0.1 সেন্টিমিটারের জন্য একটা কারেন্ট ভোল্টেজ মাপছি না, সেম লেন্থের জন্য আবার কয়বার কি করা লাগবে, রিপিট করা লাগবে। যে রিপিট রিডিং এর যে আমাদের ব্যাপারটা, এক্সপেরিমেন্টাল প্রসিজার, এগুলা ইউনিট 3 তে আমরা বারবার করে বলবো। বাট এখনের জন্য এই জিনিসটা ওলেবাস থেকে জানো, রিপিট এন্ড এভারেজ, এটা একটা ক্লিয়ার একটা পয়েন্ট ছিল। সো এখানে রিপিট এন্ড এভারেজ আলাদা মার্ক না, একটা মার্ক। কি হবে, পুরো এক্সপেরিমেন্টটা রিপিট করা লাগবে, এইটা একটা জিনিস। আর একটা কি, প্রত্যেকটা সিঙ্গেল
লেন্থের ভ্যালুর জন্য আমাদের কি করা লাগবে, কারেন্ট আর ভোল্টেজের রিপিট রিডিং নিতে হবে, দেন আমরা কি করব, এভারেজ একটা ভ্যালু নোট ডাউন করব। ওকে, সো তাহলে এতটুকু পর্যন্ত গেল। এটা পুরো এক্সপ্লেনেশন আমি লিখে দেব, এখন জাস্ট মুখে বলতেছি, পুরো এক্সপ্লেনেশন আমি লিখে দেব, কোনোটা নিয়ে টেনশন করার কিছু নেই। আচ্ছা, সো তাহলে তোমাদেরকে কি বলছি যে আমাদের এক্সপেরিমেন্টাল লাস্টে কি করা লাগবে, ইভেন্চুয়াল একটা গ্রাফ থেকে কনক্লুশনে আসা লাগবে। সো এখন হোয়াট উই উইল ডু, দেখো আমাদের রেজিস্টিভিটি রিলেটেড কোন একটা ফর্মুলা, যে রেজিস্টিভিটি ইজ ইকুয়াল টু এইটা এমন ধরতে পারো, অর আমাদের রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু হোয়াট, রেজিস্টিভিটি ইনটু লেন্থ বাই ক্রস সেকশনাল এরিয়া, এটা ছিল না আমাদের আসল ফর্মুলাটা যে রেজিস্ট্যান্সের। এখন একটা ব্যাপার খেয়াল করো, যে আমরা এইখানের মধ্যে কাকে চেঞ্জ করতেছি, আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কে, লেন্থ অফ দা ওয়্যার, যে আমরা লেন্থ অফ দা ওয়্যার একবার 0.1 সেন্টিমিটার দিলাম, একবার ইচ্ছা হলো আমরা 20 সেন্টিমিটার কানেক্ট করলাম, 30 সেন্টিমিটার কানেক্ট করলাম। সো তাহলে লেন্থটাকে আমরা ভ্যারি করতেছি, আর লেন্থের উপর ডিপেন্ড করে চেঞ্জ হচ্ছে কে, রেজিস্ট্যান্স। তো তার মানে আমাদের লেন্থটা হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর রেজিস্ট্যান্সটা কি হবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো তাহলে একটা এক্সপেরিমেন্ট করতে সময় ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে একদম ক্লিয়ারলি ডিফাইন করে ফেলতে হবে। তো আমরা এখানের মধ্যে এক্সপেরিমেন্টে কি করতেছি, নিজের ইচ্ছা মতো লেন্থটাকে চেঞ্জ করতেছি। সো লেন্থ ইজ দা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোন অ্যাক্সিসে প্লট করা হয়, এক্স অ্যাক্সিসে, তাই না? সো লেন্থ হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সরি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর রেজিস্ট্যান্সটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এখন রেজিস্ট্যান্স ভার্সেস লেন্থ আমাদের কি আঁকা হবে, গ্রাফ আঁকা হবে। তো এখন আমরা যদি রেজিস্ট্যান্স আর লেন্থের গ্রাফে একটা ব্যাপার দেখি কেমন আসে, দেখো ফর্মুলাটাকে এরকম লেখা যায়, আর ইজ ইকুয়াল টু রো বাই এ ইন্টু লেন্থ, এরকম তো লেখা যায় নাকি? নাও comparing this equation with the equation of a straight line, তো এখানে y ইন্টারসেপ্ট কত, 0। তো তার মানে রেজিস্ট্যান্স ভার্সেস লেন্থ গ্রাফ কি করবে, অরিজিন দিয়ে পাস করবে, যে তার y ইন্টারসেপ্টের ভ্যালুটা কত, 0, তাই না? এখন হ্যাঁ, এখানের মধ্যে ক্রস সেকশনাল এরিয়াটা কন্ট্রোল ভেরিয়েবল, ইয়েস, যে আমরা একটা সেম যে ওয়্যারটা ইউজ করতেছি ওইটার তো ক্রস সেকশনাল এরিয়া আমাদের আসলে ফিক্স থাকে। হ্যাঁ, এটা বলা যায় যে আমাদের টাইপ অফ ম্যাটেরিয়াল ফিক্সড, ক্রস সেকশনাল এরিয়া ফিক্সড, জাস্ট লেন্থ চেঞ্জ করতেছে, আর লেন্থের করেসপন্ডিং রেজিস্ট্যান্সটা চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছো? ওকে, তো তাহলে এখন এই জিনিসটা আমরা যদি করি, কি ব্যাপার, যে ওয়াই অ্যাক্সিসে রেজিস্ট্যান্স এন্ড এক্স অ্যাক্সিসে যদি লেন্থ প্লট করি, সো আমাদের গ্রেডিয়েন্টটা কি দেয়, the gradient of the graph, কোন গ্রাফ, রেজিস্ট্যান্স ভার্সেস লেন্থ গ্রাফ কি দিবে, রেজিস্ট্যান্স ভার্সেস লেন্থ গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে দিবে রেজিস্টিভিটি বাই ক্রস সেকশনাল এরিয়া। সো তাহলে দিস উইল বি সামথিং লাইক দিস, যে আমরা গ্রাফটা যদি এখন এখানে আঁকি, যে রেজিস্ট্যান্স ইন ওহম, লেন্থ ইন মিটার, তো এখন গ্রাফটা কি আসবে, the graph will be a straight line through the origin, and the gradient will be equal to what, the gradient will be equal to resistivity by cross sectional area. তো এখন আমাদের এক্সপেরিমেন্টাল ফাইনাল ডিজায়ারটা কি করতে চাই, রেজিস্টিভিটির ভ্যালুটা বের করতে চাই। সো তাহলে রেজিস্টিভিটিটাকে সাবজেক্ট করা লাগবে। সো রেজিস্টিভিটি বাই ক্রস সেকশনাল এরিয়া ইজ ইকুয়াল টু গ্রেডিয়েন্ট। তো তাহলে গ্রেডিয়েন্টের সাথে কি করব, ক্রস সেকশনাল এরিয়াটা মাল্টিপ্লাই করে দিব। তো তাহলে কি পেয়ে যাব, রেজিস্টিভিটির ভ্যালুটা পেয়ে যাব। তাহলে ক্রস সেকশনাল এরিয়া মাল্টিপ্লাইড বাই গ্রেডিয়েন্ট। সো এখন এইটা হলো আমাদের এক্সপেরিমেন্টের মেইন কাজ। কি করতেছি আমরা ফার্স্ট থেকে যদি আরেকবার এক্সপ্লেইন করি, সো তাহলে ব্যাপারটা ফুললি ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। তো লেটস সি,
পরে একটু কপি করা টাইম দেব, ফার্স্টে আমরা একটু এই জিনিসটা দেখে নেই। কি করলাম দেখো, আমাদের পাওয়ার সাপ্লাই আছে যে ভোল্টেজ সাপ্লাই করবে, অ্যামিটার অ্যাটাচ করে রাখছি, ভোল্টমিটারটা দুইটা ক্রোকোডাইল ক্লিপের প্যারালেলে অ্যাটাচ করা। তো তাহলে কি করবে, এই দুইটা ক্রোকোডাইল ক্লিপ যে আছে, এই দুইটা ক্রোকোডাইল ক্লিপের মাঝে যতটুকু লেন্থ অফ ওয়্যার থাকবে, এই লেন্থ অফ ওয়্যারের অ্যাক্রসে যত পিডি হচ্ছে আর যত পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে বা যত ভোল্টেজ ড্রপ হচ্ছে, যেই কথাই বলো, ওই ভোল্টেজের রিডিংটা আমরা কি পাবো, ভোল্টমিটার থেকে পাবো। আর কারেন্টের রিডিংটা অ্যামিটার থেকে পাচ্ছি। তো ভোল্টমিটার আর অ্যামিটার রিডিং দিয়ে কাজটা কি, একটা সার্টেন লেন্থের জন্য ভোল্টেজ আর কারেন্টের রিডিং জানা মানে তার করেসপন্ডিং রেজিস্ট্যান্স বের করতে পারা। তো তাহলে 10 সেন্টিমিটার অফ দা ওয়্যারের জন্য রেজিস্ট্যান্স কত, ভোল্টেজ বাই কারেন্ট। 20 সেন্টিমিটার অফ দা ওয়্যারের জন্য রেজিস্ট্যান্স কত, ভোল্টেজ বাই কারেন্ট। তো সবগুলোর জন্য এরকম ভোল্টেজ বাই কারেন্ট করে করে কি করতে পারবো, কোন লেন্থের জন্য রেজিস্ট্যান্স কত, কোন লেন্থের জন্য রেজিস্ট্যান্স কত, এগুলো বের করলাম। তো এখন আমাদের এক্সপেরিমেন্টের মেইন যে কথাটা, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হলো লেন্থ আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হলো রেজিস্ট্যান্স। সো তাহলে লেন্থ চেঞ্জ করে করে রেজিস্ট্যান্স কে আমরা ম্যানিপুলেট করছি, বাড়াইছি কমাইছি। সো রেজিস্ট্যান্স ভার্সেস লেন্থ একটা গ্রাফ আঁকা লাগবে। তো এখন রেজিস্ট্যান্স ভার্সেস লেন্থ গ্রাফ যদি আঁকি মানে কি, রেজিস্ট্যান্স অন দা ওয়াই অ্যাক্সিস এন্ড লেন্থ অন দা এক্স অ্যাক্সিস। তো এখন এটাকে কি করব, অলওয়েজ উই উইল কম্পেয়ার উইথ দ্যাট অফ আ স্ট্রেট লাইন। তো তাহলে একটা স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন হলো y ইকুয়াল টু mx প্লাস c। সো এখন x অ্যাক্সিস এর লেন্থ, y অ্যাক্সিস এর রেজিস্ট্যান্স। তো গ্রেডিয়েন্ট থেকে কি পাচ্ছি, রেজিস্টিভিটি বাই ক্রস সেকশনাল এরিয়া, যে রো বাই a। তো গ্রেডিয়েন্টের ভ্যালুটা তো গ্রাফ থেকে বের করতে পারবো। তো গ্রেডিয়েন্টের ভ্যালু বের করার পর ওইটার সাথে যদি ক্রস সেকশনাল এরিয়া মাল্টিপ্লাই করে দেই, তো তাহলে কি পেয়ে যাব, রেজিস্টিভিটির ভ্যালুটা পেয়ে যাব। ওকে, এন্ড এই যে রিডিং আমাদের মিনিমাম কয় সেট নেওয়া লাগবে, 6 সেটস অফ রিডিং মাস্ট বি টেকেন এট মিনিমাম। এর থেকে যত বেশি নিব তত ভালো, কিন্তু 6 সেট অফ রিডিং এর কম নেওয়া যাবে না, বিকজ আমরা ইউনিট 3 তে আমাদের এরকম কতগুলি এক্সপেরিমেন্টাল টেবিল দেয়। আমরা তো এক্সপেরিমেন্ট করব না ইউনিট 3 তে, আমাদেরকে অন্য কোন স্টুডেন্ট ডেটা কালেক্ট করছে তার একটা টেবিল দিবে। তো এখন বলবে এই টেবিলটাকে ক্রিটিসাইজ করো। তো তখন আমরা ক্রিটিসিজমের জন্য কি কি খুঁজবো, আমরা দেখবো যে সে কি এনাফ রিডিং নিছে নাকি না। এখানের জন্য একটা মুখস্থ অ্যানসার আছে। ম্যাক্সিমাম সময় দেখবা যে 6 সেটস অফ রিডিং এর চেয়ে কম রিডিং নিছে, 5 সেটস অফ রিডিংস অর 4 সেটস অফ রিডিংস এরকম। তো তাহলে একটা ক্রিটিসিজম অলরেডি চলে আসে কি, টু ফিউ রিডিংস অর নট এনাফ রিডিংস। এটা একটা ব্যাপার। আরেকটা জিনিস তারা কি করে, সিগনিফিকেন্ট ফিগারটাকে কনসিস্টেন্ট রাখে না। তোমাদের কিন্তু একদম ডে 1 থেকে সিগনিফিকেন্ট ফিগার নিয়ে বলে আসতেছে। ও লেভেলসে তোমরা ফলো করছো নাকি করো না ওইটা পরের ব্যাপার, এখন থেকে তোমাদের কিন্তু প্র্যাকটিস আনা লাগবে। ইয়েস, ইউনিট 1 এন্ড 2 তে তেমন স্ট্রিক্ট না সিগনিফিকেন্ট ফিগারের ব্যাপারটা, কিন্তু তুমি ইউনিট 1 এন্ড 2 তে কেয়ার ফ্রি ওয়েতে যদি সিগনিফিকেন্ট ফিগার নিয়ে ডিল না করে শিখো, ইউনিট 3 তে হঠাৎ করে স্লিপ অফ পেনের জন্য তোমার কি হতে পারে, সিগনিফিকেন্ট ফিগারের ব্যাপারটা মিস হয়ে যেতে পারে, যার জন্য মার্কস কাটবে ইউনিট 3 তে, এটা শিওর। তো এর জন্য সবগুলা ইউনিটের জন্য যদি সিগনিফিকেন্ট ফিগারের ব্যাপারটা কনসিস্টেন্ট রাখি, তো তাহলে আমাদের ভালো একটা প্র্যাকটিস হবে। ওকে, আচ্ছা। সো এটা হলো আমাদের কাজ। তো এখন কেউ কি বলতে পারবা যে এই ওয়্যারের ক্রস সেকশনাল এরিয়া বের করব কিভাবে? এই ওয়্যারের ক্রস সেকশনটা দেখতে কেমন, একটা ওয়্যার মানে কি, এই যে আমরা যে ওয়্যার আঁকতাম, একটা ওয়্যার তো একটা সিলিন্ড্রিক্যাল শেপের, তাই না? এক্স্যাক্টলি। তো তাহলে একটা ওয়্যার যেহেতু এরকম সিলিন্ড্রিক্যাল শেপের, তো তার মানে তার ক্রস সেকশন দেখতে কি সার্কুলার শেপ, রাইট? তো তাহলে একটা সার্কেলের, হ্যাঁ, ভার্নিয়ার ক্যালিপার দিয়ে বের করা যায় আবে, কিন্তু আমরা যেসব ওয়্যারগুলি নিয়ে আসলে ডিল করি, ওই ওয়্যারগুলির ডায়ামিটার খুবই খুবই ছোট হয়। তো আমাদের ভার্নিয়ার ক্যালিপার ইজ অ্যান অপশন, ইয়েস, বাট ভার্নিয়ার ক্যালিপার থেকেও প্রিসাইজ আরেকটা মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে যার নাম হলো মাইক্রোমিটার স্ক্রু গজ। ঠিক আছে? তো মাইক্রোমিটার স্ক্রু গজ ইজ আ বেটার চয়েস অফ ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং দ্য ডায়ামিটার অফ আ ওয়্যার, বিকজ এই ওয়্যারের ডায়ামিটার কি খুবই খুবই থিন। তো এটার অ্যাকিউরেসি যত বাড়ানো যায় বা এটার আনসার্টেনটি যত কমানো যায় তত বেটার। তো ভার্নিয়ার ক্যালিপার কি করতে পারে, ভার্নিয়ার ক্যালিপার সেকেন্ড ডেসিমাল প্লেস অফ আ সেন্টিমিটার
এই পর্যন্ত সে কি করতে পারে, রিডিং দিতে পারে। সো তাহলে 0.01 সেন্টিমিটার অর 0.1 মিলিমিটার পর্যন্ত তার কি আছে, প্রিসিশন আছে। কিন্তু মাইক্রোমিটার স্ক্রু গজ কি করতে পারে, সে থার্ড ডেসিমাল প্লেস পর্যন্ত বের করতে পারে। তো তার মানে কি, ইট ইজ 10 টাইমস মোর প্রিসাইজ। তো তাহলে এর জন্য মাইক্রোমিটার স্ক্রু গজ উইল বি আ বেটার চয়েস অফ ইনস্ট্রুমেন্ট। বুঝতে পারছো আবিদ? হ্যাঁ হ্যাঁ, এটা শুনি নাই, দেখা লাগবে। ওকে, সো ইয়েস আবিদ যে প্রসেসটা বলছে ওই ব্যাপারটা এমনি ঠিক আছে, যে কি করব, মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে উই উইল মেজার দ্য লেন্থ অফ দ্য ওয়্যার, কি বলে, ডায়ামিটার অফ দ্য ওয়্যার। দেন ডায়ামিটারটা বের করার পর কাজটা কি, একটা ব্যাপার, একটা কি, এখানের মধ্যে দুইটা ব্যাপার চলে আসে। তোমাদের এই দুইটা টার্ম অনেক ভালো মতো বোঝা লাগবে। একটা হলো মেজারমেন্ট আর একটা হলো ক্যালকুলেশন। অনেকজন একটা কথা বলে যে উই উইল মেজার দ্য রেডিয়াস। রেডিয়াস কিন্তু আমরা কখনো মেজার করতে পারি না। রেডিয়াস আমরা কি করি, ক্যালকুলেট করি। কিসের থেকে ক্যালকুলেট করি, ডায়ামিটারকে হাফ করে, তাই না? তা আমরা ক্যালকুলেট করি রেডিয়াস আর মেজার করি কি, ডায়ামিটার। ওকে, তো তাহলে ডায়ামিটারের আমরা কি নেই, মেজারমেন্ট নেই, এন্ড ডায়ামিটারের ভ্যালুটাকে হাফ করলে পরে কিসে কনভার্ট হয়, রেডিয়াসে কনভার্ট হয়। এন্ড এই রেডিয়াসটাকে আমাদের এই ফর্মুলার মধ্যে ইউজ করলে পরে কি করা যায়, ক্রস সেকশনাল এরিয়া বের করা যায়। যে একটা সার্কেলের এরিয়ার ফর্মুলা কি, পাই আর স্কয়ার। সো তাহলে দিস ইজ হাউ উই উইল অ্যাকচুয়ালি ডিটারমাইন দা ক্রস সেকশনাল এরিয়া অফ আ ওয়্যার। ঠিক আছে, এখানের জন্য কাজটা কি করব, এটা তোমাদের স্টুডেন্ট বুকেও লেখা আছে যে কাজটা কি হয়। স্টুডেন্ট বুকের ডায়াগ্রামটা দেখাই। এই যে দেখো, এই যে ওয়্যারটা আছে না, এই ওয়্যারটাকে এই মাইক্রোমিটার স্ক্রু গজের মাঝে রেখে দেন এইখানে যত রিডিং আসতেছে এই রিডিংটা নিয়ে কোন প্রসেসটা, তাহমিদ, ক্রস সেকশনাল এরিয়া ফাইন্ড করা। এখন এই জিনিসটাই দেখাইতেছে, দেখো যে ক্রস সেকশনাল এরিয়া বের করার জন্য কি করা লাগবে, যে একটা ওয়্যার দেখতে কেমন শেপের, সিলিন্ড্রিক্যাল শেপের। একটা সিলিন্ডারের ক্রস সেকশন দেখতে কেমন শেপ, একটা সিলিন্ডারের ক্রস সেকশন দেখতে সার্কুলার শেপ, তাই না? সো এখন একটা সার্কেলের এরিয়ার ফর্মুলা কি, সার্কেলের এরিয়ার ফর্মুলা হলো পাই আর স্কয়ার, রাইট? সো তাহলে আমাদের কি করা লাগবে, পাই তো একটা ভ্যালু যেটা আমরা জানি। তো এখন আমাদের কি করা লাগবে, রেডিয়াসের ভ্যালুটা বের করা লাগবে। এখন আমরা রেডিয়াসটা কিভাবে বের করব, এই যে আমাদের ওয়্যারটা আছে ওর কি করা যায়, ডায়ামিটারটা মেজার করা যায় না? এই ওয়্যারের ডায়ামিটারটা কি দিয়ে মেজার করব, এই যে ইনস্ট্রুমেন্টের পিকচারটা দেখতেছো, এই ইনস্ট্রুমেন্টটার নাম হলো মাইক্রোমিটার স্ক্রু গজ। ঠিক আছে, সো এই মাইক্রোমিটার স্ক্রু গজ দিয়ে কি বের করতেছি, এই ওয়্যারটার ডায়ামিটার বের করতেছি। বুঝতে পারতেছো? ওকে, তো তাহলে এই মাইক্রোমিটার স্ক্রু গজ দিয়ে ডায়ামিটারটা বের করলাম। এখন ডায়ামিটার থেকে রেডিয়াসে কনভার্ট করব কিভাবে, ডায়ামিটারকে 2 দিয়ে ডিভাইড দিলে রেডিয়াসে কনভার্ট হয়ে যায় না? তো তাহলে রেডিয়াস ইজ ইকুয়াল টু ডায়ামিটার ডিভাইডেড বাই 2। এটা করলে পরে রেডিয়াস পাইলাম। তো এখন যে রেডিয়াসের ভ্যালুটা পাবো কি করব, পাই আর স্কয়ার ফর্মুলার মধ্যে বসায় এরিয়াটা বের করব। বুঝতে পারছো? ওকে, সো তাহলে এখানের মধ্যে দেখো যে আমরা যে ডায়ামিটার রিডিংটা নিব, এখানের মধ্যে কয়েকটা টেকনিক ফলো করা লাগে। যে জিনিসটা একটু আগে আবিদ বললো যে সে কি করবে, ক্রস সেকশনাল এরিয়াটাকে কন্ট্রোল ভেরিয়েবল হিসেবে নিবে। এন্ড ইয়েস, আমাদের একটা ব্যাপার এনশিওর করতে পারলে ভালো হয়। কি ভালো হয়, যে ওয়্যারটার ক্রস সেকশনাল এরিয়া পুরা ওয়্যার জুড়ে ইউনিফর্ম আছে নাকি না। যদি ওয়্যারটা এক জায়গায় থিকনেস বেশি থাকে, এক জায়গায় থিকনেস কম থাকে, তো তখন কি হবে, লেন্থের জন্য তো রেজিস্ট্যান্স চেঞ্জ হবেই,
বাট ওখানে যদি ক্রস সেকশনাল এরিয়াটা নন ইউনিফর্ম থাকে তো তখন ক্রস সেকশনাল এরিয়ার বেশির জন্য বা ছোটর জন্য কি হতে পারে, রেজিস্ট্যান্সের ভ্যালুতে এফেক্ট আসতে পারে। তো তাহলে এই ব্যাপারটার জন্য কি করা লাগে, আমরা হাউ উই উইল এনশিওর যে তার ক্রস সেকশনাল এরিয়াটা ইউনিফর্ম। তো আমরা কি করব, ওয়্যারের এরকম একটা পার্টে মনে করো 10 সেন্টিমিটার পার্টে একটা ডায়ামিটারের রিডিং নিলাম, ডিফারেন্ট ডিফারেন্ট ওরিয়েন্টেশনে। এই যে দেখো কি করতেছে, তো একবার মাইক্রোমিটার স্ক্রু বক্সটাকে এই ওরিয়েন্টেশনে রাখে, এখানে লেন্থ মাপছে, লেন্থ কি ডায়ামিটার মাপছে, দেন আরেকটু নিচেই এই জায়গাটা আবার ডায়ামিটারের রিডিং নিছে, দেন আবার আরেকটা ডিফারেন্ট ওরিয়েন্টেশনে এই জায়গাটা আবার ডায়ামিটারের রিডিং নিছে, দেন আবার আরেকটু অ্যালং দা লেন্থ অফ দা ওয়্যার আরেকটা জায়গায় কি করছে এরকম ডায়ামিটারের রিডিং নিতেছে। তো মাল্টিপল পজিশনস অর মাল্টিপল প্লেসেস অন দা ওয়্যারে যদি কি করা হয়, ডায়ামিটারের রিডিংটা নেওয়া হয় এন্ড যদি দেখা যায় যে দে আর মোর অর লেস ক্লোজ টু ইচ আদার, তো তখন কি বলা যায় যে ডায়ামিটারের ভ্যালুটা কি ইউনিফর্ম। এন্ড ডায়ামিটার যদি ইউনিফর্ম হয়ে থাকে তো তার মানে কি ক্রস সেকশনাল এরিয়াটাও কি কনস্ট্যান্ট। ওকে, তো তাহলে এখানের মধ্যে এট আ টাইম দুইটা কাজ হয়ে যাচ্ছে, মাল্টিপল পজিশনে ডিফারেন্ট ডিফারেন্ট ওরিয়েন্টেশনের রিডিং নেওয়া হতেছে, আর আরেকটা কি রিপিট রিডিং করলাম। তো রিপিট রিডিং করলে পরে কি আমাদের ডায়ামিটারটা জাস্ট একটা সিঙ্গেল রিডিং এর উপরে রিলাই হইলো না, আমরা কি করতেছি অনেকগুলি মাল্টিপল পজিশনের রিডিং নিয়ে ওভারঅল একটা এভারেজ ডায়ামিটার বের করতে পারতেছি। বুঝা গেছে? সো তাহলে এরকম এভারেজ ডায়ামিটার থেকে কি পাবো, তার করেসপন্ডিং এভারেজ ক্রস সেকশনাল এরিয়াটা পাবো। তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, আমরা যদি এক্সপেরিমেন্টাল প্রসিডিওরটা এখান থেকে ফার্স্টে পড়ি, তোমাদের স্টুডেন্ট বুকে তো লেখা আছে কিন্তু এখানের মধ্যে আরো কয়েকটা কোয়েশ্চেন ইউনিট 3 তে তোমরা ফেস করবা, যে কতগুলি প্রিকশন নিয়ে কোয়েশ্চেন করে, কতগুলি এক্সপেরিমেন্ট করার পর ইমপ্রুভমেন্টের কতগুলি স্টেপ রিলেটেড কোয়েশ্চেন করে, ওইসব আমরা ইউনিট 3 নিয়ে যখন করব তখন আরো ডিটেইলসে আসবে। ওকে, সবগুলি কোর প্র্যাকটিক্যালের এরকম ডিটেইলস কোয়েশ্চেন গুলি নোট করা আছে। আচ্ছা, সো আমরা যদি এখানের মধ্যে দেখি যে ইনভেস্টিগেটিং রেজিস্টিভিটি কি করতেছে, you can investigate the resistivity for a metal in the school lab using the simple circuit, এই যে পাওয়ার সাপ্লাই, অ্যামিটার, এই যে ভোল্টমিটারটা এটার সাথে কানেক্টেড। তো কি হইতেছে, মেজারিং the resistance of various lengths of wire will allow us to plot a graph to find resistivity, ওই যে ডিফারেন্ট ডিফারেন্ট লেন্থের জন্য রেজিস্ট্যান্স বের করব। We will need to use micrometer screw gauge to measure the wire's diameter. For improved accuracy, এটা কি করা হয়, this is done in right angle pairs at several places along the length of the wire and then we take the mean diameter or average diameter. তো তাহলে এরকম রাইট অ্যাঙ্গেল ওরিয়েন্টেশন মানে কি ডিফারেন্ট ডিফারেন্ট ওরিয়েন্টেশনে along the length of the wire আমরা কি করব, ডায়ামিটারের রিডিংটা নিব। তো এখন বলতেছে কি দেখো, ওই যে আমাদের শুরুর দিকে যে কথাগুলো, যে ফর সেভারাল different lengths of the wire the resistance should be measured using a voltmeter ammeter method. The resistance is equal to voltage by current. The resistance will be small, so care must be taken to ensure currents are safely low because a wire তো একটা কন্ডাক্টর, তো তাহলে তার থ্রুতে কারেন্ট যদি বেশি ফ্লো করে সো হিটিং ইফেক্ট অফ কারেন্টের জন্য এক্সপেরিমেন্টটা কি হতে পারে, হ্যাম্পার হয়ে যেতে পারে। এর জন্য কারেন্টের ভ্যালুটা ওরকম কি করতে চাবো, লো ভোল্টেজ একটা পাওয়ার সাপ্লাই ইউজ করব সো দ্যাট the current flowing through the wire is less. So R is equal to rho L by A. The equation involving resistivity means that we could calculate a value by rearranging the equation and taking one of the results and making the calculation. However, এর থেকে আরো রিলায়েবল মেথড কে একটা সিঙ্গেল রিডিং নিয়ে তো আমরা ফিজিসিস্টরা কনক্লুশনে আসি, আমরা কি করি মাল্টিপল রিডিংস নিয়ে দেন ইভেন্চুয়ালি কি করব সবগুলার রিলায়েবিলিটি টেস্ট করে অ্যানোমালাস রিডিং গুলিকে বাদ দিয়ে দেন ফাইনাল একটা কনক্লুশনে আসবে। তো কি করা হয়, reliable method হলো কি to produce a straight line graph of the experimental results and calculate our answer from the gradient. In this case কি করবে, plotting resistance on the y-axis and length on the x-axis, so gradient কি দিবে rho by a, যেটা আমরা অলরেডি দেখাইছি নোটপ্যাডে, and from this we can calculate the resistivity in more confidence in our conclusion. তো এখন এখানের জন্য একটা সেফটি নোট আছে কি জিনিস, the wire will get hot enough to cause burns especially if the current or voltage is too large. সো তাহলে এটার জন্য আমাদের কি ব্যাপারটা খেয়াল রাখা লাগবে, ভোল্টেজ সাপ্লাইয়ের
ভোল্টেজটা যেন বেশি না হয়। ওকে, সো তাহলে এই জিনিসটা ছিল আমাদের এক্সপেরিমেন্ট। আচ্ছা, এই মিটিং এ মনে হয় 1 মিনিটে কম আছে, নেক্সটটায় জয়েন করি, ওটাই দেখি। ওকে, ওয়াসিওরের কোন কোশ্চেনে প্রবলেম ছিল? সলিউশন ভিডিও কি দেখছিলা? দিছিলাম যে কনভার্সন ইউনিট। দেখি কত নাম্বার পেজ একটু বইলো, কোনটায়? এটাই মডেলেরটায়, এই যে 155 কোশ্চেন নাম্বার 2। এটা দিছি, এটা ওই চার্জ এন্ড কারেন্টের সাথে এটাও ছিল, বুঝছো? এখানে কি 2 নাম্বার কোশ্চেন পুরোটাই, তাই না? ওয়াসিউর কনভার্সনটা? জি ভাই। ওকে, আচ্ছা 3 নাম্বার, সরি 3 নাম্বার। ওকে, সো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, তোমার 9.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুলকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে বললো। তো এখন জুল থেকে ইলেকট্রন ভোল্টে নেওয়ার প্রসেস কি আমরা কি জানি? এই যে জুল থেকে ইলেকট্রন ভোল্টে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19। তো তাহলে পরে আমাদের ইলেকট্রন ভোল্টে চলে গেল নাকি মাসিও? জি ভাই। ওকে, এন্ড বি নাম্বারে কি বললো? বি নাম্বারে বললো যে 4.8 মেগা ইলেকট্রন ভোল্ট। মেগা মানে কত? মেগা মানে মিলিয়ন, মানে 10 টু দি পাওয়ার 6, রাইট? তো তাহলে 4.8 মেগা ইলেকট্রন ভোল্ট। তো ফার্স্ট অফ অল 4.8 মেগা ইলেকট্রন ভোল্ট কে জাস্ট ইলেকট্রন ভোল্টে নিলাম, তো কি হয়? 4.8 টাইমস 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রন ভোল্ট। এখন ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট করার জন্য কি করি? মাল্টিপ্লাইড বাই 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19। তাহলে পরে চলে আসে, বুঝতে পারছো? বুঝছি ভাই। ওকে, নাম্বার 4 এরটার জন্য তোমাদেরকে ফার্স্টে কি বলা হয়েছে দেখো। তুমি কি এটা সলিউশন ভিডিও দেখছো? তা আমি আচ্ছা, তো এখন সলিউশন ভিডিওটার মধ্যে কোন এক্সাম্পল দেওয়া ছিল এই মডেলের? যে তোমার আমরা ক্লাসে যেটা পড়ছি এখানের মধ্যে মডেল হিসেবে কোনটাকে ইউজ করতেছি? ওই স্কি এরিয়ার যেই মোটরটা থাকে সে কি করে? পাওয়ার সাপ্লাই হিসেবে কাজ করে। এখন এই জিনিসটা তোমার নিজের মতো করে একটা মডেল ক্রিয়েট করা লাগবে, যে ওখানের মধ্যে তোমাদের সলিউশনের মধ্যে মোস্ট প্রবাবলি এটা নিয়ে ডিল করা হয়েছিল। কোনটা জানি? ওই একটা গেম আছে না, কি বলে, পিন বল, তাই না? তো এই পিন বল যে গেমটা ছিল, ওই পিন বল গেমটার মধ্যে আমরা কি করি? ফার্স্ট অফ অল একদিকে আমাদের পাওয়ার সাপ্লাই থাকে, ওর ওখানের মধ্যে একটা লঞ্চার থাকে যে বলটাকে হিট করে উপরে তুলে দেওয়া হয়। তো এখন এই যে বলটা উপরে গেছে, তো এখন সে কি করবে? উপরে যে জিপিটা আছে, তার যে এনার্জিটা আছে, এই এনার্জিটা সে অন্য ফর্মে কনভার্ট করবে। লাইক সে নিচে নামার জন্য এটাকে কি করবে? কাইনেটিক এনার্জিতে কনভার্ট করবে। বাট অন দা ওয়ে হোয়াট ইট উইল ডু? অন দা ওয়ে ইট উইল ফেস আ নাম্বার অফ অবস্টেকলস। ওরকম কতগুলি বক্স থাকে আর কতগুলি ওরকম রাবারি ম্যাটেরিয়াল থাকে যেগুলাতে হিট করে সে কি করতো? এরকম বাউন্স করতো, এমন টাইপের। সো তাহলে এই জায়গাগুলিতে কি হয়? তোমার কলিশনস উইথ দা মেটালিক ল্যাটিস, এমন টাইপের একটা ব্যাপার। বা তুমি কোন একটা কম্পোনেন্টের ভিতর দিয়ে পাস করতেছো, সো তখন তোমার মধ্যে কি হবে? এনার্জি লস হবে। সো তাহলে ওই ব্যাপারগুলো নিয়ে এমন বলা হয়েছে যে এখানের মধ্যে কাজটা কি? যে রিপ্রেজেন্টেশন অফ দা চার্জ ক্যারিয়ার, এখানের মধ্যে চার্জ ক্যারিয়ার হিসেবে কাজ করতেছে কে? ওই বলটা। দেন a complete circuit is needed, যে তোমার পাওয়ার সাপ্লাই থেকে এরকম এনার্জিটা পাইলো ওই চার্জ ক্যারিয়াররা, দেন ওভার দা কোর্স এরকম মুভ করে করে দেন ইভেন্চুয়ালি আবার কি করবে? দে উইল কাম ব্যাক টু দা লঞ্চার। ঠিক আছে, তো এটা হলো ওভারঅল একটা কমপ্লিট সার্কিট। দেন গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি অ্যাজ অ্যান অ্যানালজি ফর দা ইলেকট্রিক্যাল এনার্জি। সো তাহলে এই যে লঞ্চারটা যেই এনার্জিটা দিবে ওইটা দিয়ে বলটা কি করবে? একটা সার্টেন হাইট উপরে উঠবে। সো তাহলে ওখানে কি পাচ্ছে? একটা জিপি পাচ্ছে। তো এই ব্যাপারটা
check. Then the ski lift as a cell, যে এখানের মধ্যে ski lift তো না, এখানের মধ্যে আমাদের কোন জিনিসটা, এখানের মধ্যে the launcher is acting as the cell or power supply. এরপরে আচ্ছা সরি হ্যাঁ, সো এখানের জন্য এই 4 নাম্বারটায় ফার্স্ট অফ অল যেটা বলছে যে ওই স্কি এরিয়ার যেই মডেলটা, তো এই মডেলটার ইভালুয়েশন করতে বলছে যে স্ট্রেংথস এন্ড উইকনেস। তো এখন এখানে আমাদের স্ট্রেংথ এন্ড উইকনেস গুলা কি কি, যে এখানের জন্য আমাদের স্ট্রেংথ এন্ড উইকনেস গুলা কি কি দেখো, তোমার পাওয়ার সাপ্লাই হিসেবে যেই স্কি লিফটটাকে ইউজ করা হচ্ছে, দেন ডিফারেন্ট পার্টস দিয়ে তার পড়ার একটা ওয়ে আছে, দেন ইভেন্চুয়ালি কি সার্কিটটা এরকম কমপ্লিট হচ্ছে। কিন্তু তোমার কয়েকটা ব্যাপার এখানের মধ্যে তার উইকনেস আছে। উইকনেসটা কেমন মডেলের মধ্যে, যে আমাদের নাম্বার অফ চার্জ ক্যারিয়ার তো এত কম থাকে না, নাম্বার অফ চার্জ ক্যারিয়ার থাকে অনেক অনেক বেশি। তো এখানের মধ্যে এমন টাইপের কিছু লেখা থাকার কথা, এটা দেখি ফার্স্টে। এই যে সেই 4 নাম্বারটা ওই স্ট্রেংথস এন্ড উইকনেস গুলো নিয়ে বলা, এন্ড 5 নাম্বারটায় তোমার নিজের যেরকম মডেল বানাবা ওইটা দিয়ে তোমার অ্যানসারটা করবা। তো এরকম একটা এক্সাম্পলই ওই সলিউশন ভিডিওটার মধ্যে দেওয়া আছে, বুঝতে পারছো? তো ওই মডেলটাও যে পুরোপুরি আমাদের রিপ্রেজেন্টেবল অফ আ ইলেকট্রিক্যাল সার্কিট ওইটা না, ওই মডেলেরও কতগুলি স্ট্রেংথ থাকবে, কতগুলি উইকনেস থাকবে, বাট ইভেন্চুয়ালি ওইটাকে কি করা যায়, এরকম একটা ইলেকট্রিক্যাল সার্কিটের মডেল হিসেবে ইউজ করা যায়। ওকে, তখন মতো অনেকগুলি এরকম নিজের থেকে চিন্তা করে আরো কতগুলো এমন দেওয়া যায়, যে আমি বলছিলাম না হাইড্রোজিওলজি ল্যাবে আমরা এরকম টাইপের কাজ করছিলাম, ওয়াটার পাম্পের যে এক্সাম্পলটা বলছি। তো ওখানের মধ্যে থেকে তোমরাও ওরকম চিন্তা করে আরো কয়েকটা ডিফারেন্ট মেথড বা মডেল পাইতে পারো। ওকে, আর এই মডেল এটা নিয়ে তেমন বেশি আমাদের চিন্তা করার দরকার নাই, বিকজ এটা ওরকম ভাবে আমাদের এক্সামে আসে না বা আসবে না। কিন্তু এই জিনিসটা তুমি যত চিন্তা করে বের করতে পারবা, তত বোঝা যাবে যে তুমি অনেকগুলা জিনিসের সাথে ওরকম কি করতে পারতেছো, রিলেট করে বের করতে পারতেছো। বুঝছো, যে ফিজিক্সের একটা লজিক শিখে দেন ওইটা অন্য কিছুর সাথে রিলেট করতে পারাটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে আমি ওকে। সো ফার্স্ট অফ অল আজকে তো আমরা রেজিস্টিভিটি টপিকটা শেষ করলাম। এর পরের দিন আমরা যেটা শুরু করব কন্ডাকশন এন্ড রেজিস্ট্যান্স। এই টপিকটা খুবই মজার। এখানের মধ্যে আমরা ওই কারেন্টের ইকুয়েশনটা পাবো, যে কারেন্ট ইজ ইকুয়াল টু NAVQ। এটা প্রুফটা দেখবো কিভাবে করে আসছে, যে এটা। এন্ড রেজিস্ট্যান্স আসলে কি জিনিস, এন্ড রেজিস্টিভিটি। আচ্ছা, একটা জিনিস বাকি আছে আজকে, ওই রেজিস্টিভিটিটা টেম্পারেচারের সাথে কেমন ভাবে ডিপেন্ড করে ওই জিনিসটা। এই যে তো রেজিস্টিভিটিটা টেম্পারেচারের সাথে কেমন ভাবে ডিপেন্ড করে, দেখো এই টেবিলটার মধ্যে দেখানো, যে নরমাল রুম টেম্পারেচারে যে 20 ডিগ্রি সেলসিয়াসে সিলভারের রেজিস্টিভিটি হলো এত, কপারের, অ্যালুমিনিয়ামের, কনস্ট্যান্টাইনের, জার্মেনিয়ামের, সিলিকনের, এরকম ডিফারেন্ট কতগুলি ম্যাটেরিয়ালের কি দেওয়া, রেজিস্টিভিটি দেওয়া। এখন দেখো টেম্পারেচারের সাথে রেজিস্টিভিটির গ্রেডিয়েন্ট, মানে কি টেম্পারেচার বাড়লে রেজিস্টিভিটি বাড়ে নাকি কমে। যদি গ্রেডিয়েন্টটা পজিটিভ হয় মানে কি হবে, বিকজ আমাদের একটা রুম টেম্পারেচারের জন্য 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য এটা হলো স্ট্যান্ডার্ড, যে নরমালি রুম টেম্পারেচার এত এরকম রেঞ্জে থাকে আর কি। বুঝতে পারছো ওয়াসিউর? জি ভাইয়া। ওকে, তো তাহলে তোমার সিলভারের জন্য টেম্পারেচার গ্রেডিয়েন্টটা রেজিস্টিভিটির সাথে
পজিটিভ, মানে কি টেম্পারেচার বাড়লে পরে রেজিস্টিভিটি কি করবে, ইনক্রিজ করবে। ওরকম সেম ওয়েতে কপারের জন্য, অ্যালুমিনিয়ামের জন্য, কনস্ট্যান্টাইনের জন্য, কনস্ট্যান্টাইনের জন্য খুবই কম, যে এই জিনিসটা ভেরি ক্লোজ টু আ ওহমিক কন্ডাক্টর, যে কি হয় তার রেজিস্ট্যান্সটা অলওয়েজ কি থাকে, কনস্ট্যান্ট থাকে, যে টেম্পারেচার বাড়ুক বা কমুক তার রেজিস্ট্যান্সটা মোর অরলেস কি থাকে, কনস্ট্যান্ট থাকে। কিন্তু এই জার্মেনিয়াম এন্ড সিলিকনের জন্য দেখো রেজিস্টিভিটিটার গ্রেডিয়েন্ট টেম্পারেচারের সাথে কি নেগেটিভ, মানে কি টেম্পারেচার বাড়লে পরে জার্মেনিয়াম আর সিলিকনের কি হয়ে যায়, রেজিস্টিভিটির ভ্যালুটা কমে যায়। তো তাহলে এই জিনিসটা কেন কমে এন্ড এই ভ্যালুগুলি কেন বাড়ে, এইগুলি আরো আমরা ডিটেইলসে দেখবো এই কন্ডাকশন এন্ড রেজিস্ট্যান্স টপিকে। টাইম না, এটা টেম্পারেচার। তো তাহলে এই কন্ডাকশন এন্ড রেজিস্ট্যান্সের এখানে মেটালের মধ্যে কেমন টাইপের কন্ডাকশন হয় এন্ড হাউ ইট হ্যাপেন্স, দেন এটা সেমিকন্ডাক্টরের জন্য কিভাবে রিলেটেড। এই যে এই অ্যানসার গুলি, যে সাইড নোট যেগুলি লেখা, এইগুলি জিনিস তোমাদের এক্সাম বুকলেটে আর এক্সাম কপিতে হাজারবার পাবা, যে কেন ওর পার্টিকেল থিওরি অ্যাপ্লাই করে বলবা যে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কেন বাড়ে বা টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কেন কমে। সো এই সব জিনিসগুলো আমরা আরো ডিটেইলসে ডিসকাস করব এরপর সেমিকন্ডাক্টর এইসব। হ্যাঁ হ্যাঁ, ড্রিপ ভেলোসিটি কারেন্টের ইকুয়েশন, ঠিক আছে। ওকে, সো আমরা ক্লাস আজকে এখন এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।